কি অবস্থা সবার? ও আজকের আমাদের প্রথম ক্লাস কেমিস্ট্রি। প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আগে একটু সবকিছু ঠিক আছে কিনা সেটআপটা ঠিক করে নিই, এর মধ্যে তোমরাও ক্লাসে জয়েন করে ফেলো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে প্রথম ক্লাসটা শুরু করব। তো আমি একটু সবাইকে মেনশন দিয়ে দিই যাতে করে সবাই ক্লাসটা দেখতে পারো। তো খুব সম্ভবত আচ্ছা মাহিন ক্লাসে আছো, তো তোমরা লোক সংখ্যা দিতেও কম, ঠিক আছে, যেহেতু কোর্সটা মাত্র শুরু হয়েছে, তো সবার হয়তো বা আগ্রহ ওইভাবে নাই, ঠিক আছে। তো ক্লাস হচ্ছে এটা আমার প্রথম অনলাইন কোর্স, তোমরা জানো ফিজিক্সের এবং কেমিস্ট্রি দুইটাই অনলাইন কোর্স। আমি আগে কখনো আসলে অনলাইন পেইড কোর্স আকার আসলে করাইনি, সবসময় ফ্রি ক্লাস নিয়েছি। তো সেক্ষেত্রে যারা ক্লাসে উপস্থিত আছো অবশ্যই রেগুলার ক্লাস করবে, যাতে করে হচ্ছে তোমাদের প্রিপারেশনটা ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, আমি একটু সবাইকে একটু মেনশন দিয়ে দিই যাতে করে সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলে। খুবই সিম্পল জিনিস পড়াশোনা এটা, তো আশা করি বুঝতে কারো সমস্যা হবে না। তো আমাকে একটু যারা আছো, মাহিন আছো, তো মাহিন আমাকে একটু বলবা যে আসলে তুমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, প্লাস হচ্ছে স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এটা একটু আমাকে একটু জানাই দিও। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, প্লাস স্ক্রিনটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, এটা একটু আমাকে জানান, তাহলেই হবে। আর আমাদের এই কোর্সে মানে আমাদের যে সাইকেল চলছে, সাইকেল 1 কেমিস্ট্রি সাইকেল 1 এ আমরা হচ্ছে টোটাল 4টা অধ্যায় ইনক্লুড করেছি। আমাদের এখানে ইনক্লুডেড চ্যাপ্টার হচ্ছে 4টা। তো 4টা অধ্যায়ের মধ্যে আমরা আসলে আজকে প্রথম ক্লাস আমরা এখানে গুণগত রসায়নকে রেখেছি ফার্স্ট পেপার থেকে। আরেকটা অধ্যায় আছে, সেটা হচ্ছে আমরা যেটাকে কেপিটিসি বা বাফার দ্রবণের অধ্যায় নামে চিনি, সেটা হচ্ছে অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন। আর সেকেন্ড পেপার থেকে আমি লিখেছি পরিবেশ রসায়ন, যেটা কিনা সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, আর তার সাথে রয়েছে তড়িৎ রসায়ন, যেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। তো এই কোর্সটা শেষ হওয়ার পর আমরা হচ্ছে দ্বিতীয় সাইকেল যেটা ধরবো, সেখানে আমাদের ফার্স্ট পার্টে চলে আসবে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 আসলে আহামরি কিছু না, ওটা এক ক্লাসে শেষ হয়ে যাবে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আমাদের সেকেন্ড সাইকেলে আমাদের থাকবে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তারপর থাকবে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, যেটা হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3, আর থাকবে কর্মমুখী রসায়ন, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5। আর সেকেন্ড পেপারে কি থাকবে? সেকেন্ড পেপারে আমাদের থাকবে যদি বলি আমাদের সেকেন্ড পেপারে থাকবে আমাদের চ্যাপ্টার 3 পরিমাপগত রসায়ন এবং চ্যাপ্টার 5 অর্থনৈতিক রসায়ন। তাহলে মোট 5টা অধ্যায় নিয়ে আমাদের সেকেন্ড সাইকেলটা হবে, ঠিক আছে। আর এরই মাঝে আমি একটা শিডিউল বের করার চেষ্টা করছি, চিন্তা ভাবনা করতেছি যে জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রিটা, সেটার জন্য একটা আলাদা একটা কোর্স ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই মাসের মধ্যেই ওটার হচ্ছে ঘোষণা চলে আসবে। এনরোল করার হয়তো অক্টোবরের 1 তারিখ থেকে আমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির একটা কোর্স আমি হচ্ছে নামাবো তোমাদের সবার জন্য, যাতে করে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিটা সবাই ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো অর্গানিক কেমিস্ট্রি আমাদের প্যারালাল চলবে। অর্গানিক কেমিস্ট্রির ক্লাস খুব সম্ভবত শুক্রবার দিন, সপ্তাহে একদিন হয়তো বা হবে, এবং যেদিন ক্লাসটা হবে সেটা হয়তো বা 3-4 ঘন্টা ব্যাপী হবে আর কি, অথবা 2 সেশনে হবে। অর্গানিক কেমিস্ট্রি ক্লাসটা এমন হতে পারে যে শুক্রবার সকালে 2 ঘন্টা এবং সন্ধ্যায় 2 ঘন্টা, মোট 4 ঘন্টা। তার মানে হচ্ছে সপ্তাহে আমরা আসলে আমাদের কাছে মনে হবে যেন আমরা আসলে 4 ঘন্টা ক্লাস মানে 2টা ক্লাস নিচ্ছি। আসলে আমাদের 2 ঘন্টা করে যদি একটা ক্লাস যদি চিন্তা করি, তাহলে একদিনেই 2টা ক্লাস নিয়ে ফেলবো, কারণ শুক্রবার দিনটা আমি অর্গানিকের জন্য রাখবো। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তো আশা করি সবাই ভালো আছো, এবং আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস, আর কথা না বাড়াই। তো আমাদের গুণগত রসায়নে আমি চেষ্টা করেছি মোটামুটি সবকিছুই রাখতে, যেগুলো আমাদের হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য জরুরি, এবং বোর্ড পরীক্ষায় আশা করছি
ক্লাস করলে রেগুলার এবং পিডিএফ যদি ভালোভাবে তুমি হ্যান্ড নোট তৈরি করো প্লাস যদি ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা গুণগত রসায়ন থেকে আমার যে পিডিএফ থাকবে বা আমার যে ক্লাস থাকবে সেখান থেকে তোমরা প্রায় 90 to 95% কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ পরীক্ষায়। ঠিক আছে, শতভাগ বলবো না, কারণ হচ্ছে শতভাগ বলাটা আসলে ঠিক না। তো মোটামুটি বলা যায় 90 আপ তোমরা হচ্ছে এই অধ্যায় থেকে 90% এর বেশি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখি আমাদের গুণগত রসায়নের প্রথম যে টপিক সেটাই হচ্ছে মূল কণিকা। তো মূল কণিকা কি? মূল কণিকা বলতে আমরা বোঝাই যে পরমাণুকে ভাঙলে, পরমাণুকে যদি আরো যদি ক্ষুদ্র করা হয় তাহলে হচ্ছে সেটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি কণায় পরিণত হয়। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এছাড়াও আমাদের দেখা যায় ভারী কণা থাকে কিছু, কম্পোজিট কণা, যেগুলো হচ্ছে নিউট্রন কণা, আলফা কণা। তারপরে আমাদের থাকে কিছু অস্থায়ী কণিকা, প্রায় 200 থেকে 250 রকমের অস্থায়ী কণিকা থাকে পরমাণুর ভিতরে। নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, মেসন, বোসন, গ্রাভিট্রন, হ্যাঁ এগুলো। তো এই সব কিছুকে আমরা একসাথে মূল কণিকা বলি, মূল কণিকা বলা হয়। তাহলে পরমাণুর এই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকাগুলো আছে বা পরমাণু যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত তাদেরকে মূল কণিকা বলা হয়। তো মূল কণিকা তোমরা এগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। এই স্লাইডটা মেইনলি আমাদের এমসিকিউর জন্য। ঠিক আছে, এই স্লাইডটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য। তো আমাদের স্থায়ী কণিকা কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। স্থায়ী কণিকা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এটাকে তোমরা একসাথে এইভাবে মনে রাখতে পারো, প্যান প্যান, পি তে প্রোটন, ই তে ইলেকট্রন এবং এন তে নিউট্রন। এখন কম্পোজিট কণিকা কি? কম্পোজিট কণিকা হচ্ছে আলফা কণিকা এবং ডিউটেরন কণা। তো এই আলফাটা কি? আলফা কণিকা হচ্ছে আমাদের হিলিয়াম 2+। হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন যদি বের করে ফেলো, আর হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2, যেটা পায়ের নিচে থাকে বাম পাশে, আর হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4। ভর সংখ্যা মানে কি? প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলে। তাহলে হিলিয়াম 2+, এটাকে আমরা বলি আলফা কণিকা। এবং আরেকটা কণা কি? ডিউটেরন কণিকা। এখন প্রশ্ন যদি পরীক্ষায় গেলে আসে তাহলে অস্থায়ী কণিকা কি? তো এগুলো মুখস্থ করার কিছু নাই। যদি মনে করো যে আমি এখনো মুখস্থ করব না, তাহলে তোমাদের জন্য একটা শর্টকাট টেকনিক হচ্ছে এরকম হতে পারে যে তুমি তিনটা স্থায়ী কণিকার কথা মনে রাখবা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এবং দুইটা কম্পোজিট কণিকার কথা মনে রাখবা, আলফা এবং ডিউটেরন কণা। এর বাদে বাকি যা আছে আল্লাহর দুনিয়ায় যে অপশনে থাকুক সেগুলো সবই কি? অস্থায়ী কণিকা। তাহলে অস্থায়ী কণিকা কয়েকটা তারপরে একটু মুখস্থ রাখা উচিত। বোসন, মেসন, পাইরন, মিউন, গ্রাভিটন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, এরা হচ্ছে আমাদের অস্থায়ী কণিকা। তো আমি পরে যাব, আমি একটু ফাস্ট করব যাতে করে আমাদের তাড়াতাড়ি যে কোর্সের ব্যাপার তাড়াতাড়ি যাতে শেষ করতে পারি, একটু ফাস্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তারপরে কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। স্থায়ী মূল কণিকা নিয়ে আমাদের কম্পোজিট কণা এবং অস্থায়ী মূল কণিকা নিয়ে আর কোনো পড়াশোনা নেই। আমরা শুধু মনে রাখবো দুইটা কম্পোজিট কণিকা আছে, একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে ডিউটেরন কণা। আর অস্থায়ী কণিকা কয়েকটা কথা আমরা মনে রাখবো, মেসন, বোসন, পাইরন, মিউন, গ্রাভিটন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, এগুলো মনে রাখবো। এখন আসলে স্থায়ী কণিকাগুলো সম্পর্কে একটু দেখি। স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো আবিষ্কারক যদি বলি, ইলেকট্রন আবিষ্কার করেছেন স্যার জে থমসন। তারপর আমাদের প্রোটন আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী রাদারফোর্ড এবং নিউট্রন আবিষ্কারক বিজ্ঞানী চ্যাডউইক। তো সাল কত সালে? ইলেকট্রন আবিষ্কার হয় 1897 সালে, এগুলো মনে রাখবা। প্রোটন আবিষ্কার হয় 1911 সালে, রাদারফোর্ড আবিষ্কার করেন। আর নিউট্রন এটা আবিষ্কার হয় 1932 সালে, বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করেন। তারপরে এগুলো একটু পরে লিখে দিচ্ছি আমি। অবস্থান, ইলেকট্রনের অবস্থান হচ্ছে কক্ষপথে, তারপর হচ্ছে প্রোটন আর নিউট্রনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। প্রতি ইলেকট্রনকে E দিয়ে প্রকাশ করা হয়, প্রোটনকে P দিয়ে প্রকাশ করা হয় এবং নিউট্রনকে N দিয়ে প্রকাশ করা হয়। আপেক্ষিক ভর, ইলেকট্রনের আপেক্ষিক ভর অতি নগণ্য, এইজন্য ইলেকট্রনের আপেক্ষিক ভর ধরা হয় 0। প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1 এবং নিউট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 1। আপেক্ষিক আধান, ইলেকট্রন নেগেটিভ চার্জ, এইজন্য এটার আপেক্ষিক আধান হচ্ছে -1। প্রোটন একটা ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ, এইজন্য এটার আপেক্ষিক আধান হচ্ছে +1। আর নিউট্রনের কোনো চার্জ নেই, এইজন্য এটার আধান আপেক্ষিক আধান হচ্ছে 0। আচ্ছা, এখন আসো প্রকৃত ভর। প্রকৃত ভরে দুইটা জিনিস মুখস্থ রাখবেন, একটা হচ্ছে SI একক মানে কিলোগ্রামে, আর একটা হচ্ছে CDS একক অর্থাৎ গ্রাম। তাহলে কিলোগ্রামে আমাদের ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের প্রকৃত ভর কিলোগ্রাম এককে। কিলোগ্রাম এককে ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 ইনটু 10⁻³ কিলোগ্রাম। আর যদি বলো গ্রামে কত? গ্রামে হচ্ছে 9.11 ইনটু 10⁻28 গ্রাম। তাহলে গ্রামে হচ্ছে 28 আর কেজিতে হচ্ছে 31। প্রোটনের প্রকৃত ভর কেজিতে কত? 1.673 ইনটু 10⁻27 কেজি। তাহলে গ্রামে কত হবে? 3 কমে যাবে, 1.673
into 10 inverse 24 গ্রাম। তারপরে যদি দেখো নিউট্রনের ক্ষেত্রে আমাদের নিউটনের প্রকৃত ভর কেজিতে কত 1.675 into 10 inverse 27 10 inverse 27 কেজি 10 inverse 27 কেজি। আর নিউটনের প্রকৃত ভর গ্রাম এককে 3 কমে যাবে অর্থাৎ 1.67 into 10 inverse 24 গ্রাম। এগুলো একটু মনে রাখো। আর প্রকৃত আধান বা চার্জ, প্রকৃত চার্জ ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে -1.6। প্রকৃত চার্জ তিনটা মুখস্থ করবে। আচ্ছা এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। একটা হচ্ছে -1.6 into 10 inverse 19 কুলম্ব, এটা হচ্ছে কুলম্ব একক। যদি ESU একক হয় তাহলে সেটা হচ্ছে -4.8 into 10 inverse 20 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ESU মানে কি? E তে ইলেকট্রো, S এ স্ট্যাটিক, আর U তে ইউনিট, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর ইমু আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, সেটা হচ্ছে 4.8 -4.8 into 10 inverse 10 EMU। EMU মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইস্যু মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইমু মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এখন যখন তুমি প্রোটনের চার্জ বের করবা, মানগত কোনো ঝামেলা নাই, সেম জাস্ট মাইনাস গুলো দিলে কি হবে প্লাস। তাহলে প্রোটনের চার্জ কুলম্ব এককে +1.6 into 10 inverse 19 কুলম্ব। ইস্যু বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এককে +4.8 into 10 inverse 20 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ESU। আর ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা ইমু হচ্ছে 4.8 +4.8 into 10 inverse 10 EMU বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে? তো এই চার্টটা তোমরা হচ্ছে বাসায় ভালো করে আয়ত্ত করবে। যদি ইনকেস কোনো কিছু যদি না বোঝো অবশ্যই গ্রুপে জানাবা, যাতে করে হচ্ছে আমি পরে এটা ক্লিয়ার করে দিতে পারি। এখন আসো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড কি করেছেন? নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। এটা কিন্তু এমসিকিউ তে আসে যে কোন পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াস আবিষ্কৃত হয়। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াস আবিষ্কার হয়। এই পরীক্ষায় আসলে কি করা হয়? এই হচ্ছে আমাদের সেই সিনারিও। এই পরীক্ষায় আসলে এই ঘটনাটা ঘটে। এই পরীক্ষায় কি ঘটে সেটা আমরা একটু খেয়াল করে দেখি। এই পরীক্ষায় যেটা ঘটে সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা আলফা কণার উৎস। এই যে দেখো একটা সাদা একটা গোলা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রেডিয়াম পরমাণু। এই পরমাণুর নাম কি ভাইয়া? এই পরমাণুর নাম হচ্ছে রেডিয়াম। বিজ্ঞানী রাদারফোর্ড রেডিয়াম নামক তেজস্ক্রিয় মৌল একটা লেডের বাক্সের ভিতরে রাখেন। এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এটা একটা লেড বা সীসার তৈরি একটা বক্স। এখন এই বক্সের ভিতরে তেল যখন রাখেন, এই সামনে আবার একটা ছিদ্রযুক্ত লেডের প্লেট রাখেন। এটা একটা লেডের বক্স আর এটা একটা লেডের প্লেট যেটার মধ্যে ছিদ্র করা আছে। এবং সামনে তিনি একটা স্বর্ণের পাত রাখেন, গোল্ডের পাত রাখেন, এবং এই গোল্ডেন পাতের পরে তিনি একটা জিঙ্ক সালফাইডের পর্দা রাখেন। হোয়াট ইজ জিঙ্ক সালফাইড? জিঙ্ক সালফাইডের পর্দা। জিঙ্ক সালফাইড মানে হচ্ছে জিঙ্ক সালফাইড, ZnS। এখন প্রথম আমরা বোঝার চেষ্টা করি কেন তিনি সেটআপগুলোতে এই উপাদানগুলো ব্যবহার করেছেন। কেন তিনি রেডিয়াম পরমাণুকে একটা লেডের বাক্সের ভেতরে রাখতে গেলেন? খতে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় লেডের বাক্স কেন ব্যবহার করা হয় বা কেন লেডের বাক্স ব্যবহৃত হয়েছিল। এটার কারণ হচ্ছে এই রেডিয়াম থেকে বা একটা তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা বিটা গামা তিন রকমের মৌল তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। আলফা বিটা গামা তোমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ওখানে পড়ানো হয় যে আলফা রশ্মি একটা মানে এরকম ধরো একটা কাগজ, সাপোজ ধরো এরকম একটা কাগজ, এই কাগজ ভেদ করে আলফা রশ্মি যেতে পারে না। তার মানে আলফা রশ্মির সামনে তুমি যদি একটা কাগজ রেখে দাও তাহলে আলফা রশ্মি আটকে যাবে।
তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে এটা কাগজের তৈরি বাক্স হলো না কেন, তাহলে তো আলফা রশ্মি আটকে যেত। ঠিক আছে, তাহলে আলফা রশ্মি আটকে যায় কাগজ দিয়ে, কাগজ রাখলে, বাট বিটা রশ্মি কাগজ ভেদ করে চলে যায়। তাহলে বিটা রশ্মিকে আটকাতে হলে আমাদের কি লাগবে? বিটা রশ্মি প্লাস্টিকের মধ্যে দিয়ে আটকে যায়। তাহলে তুমি যদি প্লাস্টিক বা কাঠ ইত্যাদি কিছু যদি ব্যবহার করো তাহলে তার মধ্য দিয়ে বিটা রশ্মি যেতে পারবে না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে প্লাস্টিকের কোন একটা বক্স বা কাঠের একটা তুমি বাক্সের মধ্যে কেন রাখা হলো না? তাহলে তো খরচ অনেক কম লাগতো। সমস্যা হচ্ছে গামা রশ্মি। তেজস্ক্রিয় পদার্থ থেকে যে গামা রশ্মিটা নির্গত হয় সেটা কাগজ ভেদ করেও চলে যেতে পারে, প্লাস্টিক, কাঠ ইত্যাদি ভেদ করেও চলে যেতে পারে। অর্থাৎ এই রেডিয়াম পরমাণুটাকে যদি তেজস্ক্রিয় রেডিয়াম পরমাণুটাকে যদি লেডের বাক্স ব্যতীত কাঠ, প্লাস্টিক বা কাগজের তৈরি কোনো বাক্সের মধ্যে রাখা হতো তাহলে ওই বাক্সটা ফুটো হয়ে যেতে পারত, ছিদ্র হয়ে যেতে পারত, অথবা বিস্ফোরণ হয়ে ফেটে যেতে পারত। কারণ কি? কারণ তেজস্ক্রিয় রশ্মির মধ্যে গামা রশ্মি রয়েছে। এখন বিজ্ঞানী রাদারফোর্ড কেন লেডের বাক্স ব্যবহার করেন? লেডের বাক্স বা কংক্রিটের ব্লক অনেক শক্ত মজবুত হয়, যার কারণে এই যে তেজস্ক্রিয়তা সে কিন্তু শুধুই যে এদিক দিয়ে ছড়াবে ব্যাপারটা তা নয়, সে কিন্তু এদিক দিয়ে ছড়াতে পারে, এদিক দিয়ে ছড়াতে পারে, এদিক দিয়ে যেতে পারে, তেজস্ক্রিয়তা যে কোনো দিক দিয়ে ছড়াতে পারে। বাট কথা হচ্ছে এই তেজস্ক্রিয় রশ্মি রাদারফোর্ড চান নাই চতুর্দিকে ছড়িয়ে পড়ুক, বরঞ্চ তিনি তেজস্ক্রিয় রশ্মির গতিপথের উপর, আবারও বলছি, এই তেজস্ক্রিয় রশ্মির গতিপথের উপর নিজের একটা কন্ট্রোল রাখতে চেয়েছেন। মানে রাদারফোর্ড যেদিকে চাইবেন তেজস্ক্রিয় রশ্মিটা যাতে শুধুমাত্র সেদিক দিয়েই গমন করে, এটাই ছিল তার লক্ষ্য। এই লক্ষ্যে কাজ করার জন্য তিনি একটা লেডার বাক্স ব্যবহার করেন, যাতে করে এই যে বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় রশ্মিগুলো এই লেডার বাক্সের মধ্যে আটকে যায় এবং তারা যাতে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে না পারে। তখন এই তেজস্ক্রিয় রশ্মিগুলো বাধ্য হয়ে রাদারফোর্ড যে ছিদ্রটা করে দিয়েছে শুধুমাত্র ওই ছিদ্র দিয়েই যেতে বাধ্য হয়। তার মানে আলফা রশ্মি, তেজস্ক্রিয় রশ্মির মধ্যে যে আলফা রশ্মি আছে সেই আলফা রশ্মিটাও বাধ্য হয়ে এই ছিদ্র পথ দিয়েই যেতে বাধ্য হয়েছে। তাহলে যদি কোশ্চেন আসে এরকম যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কেন লেডের বাক্স ব্যবহার করা হয় বা লেডের প্লেট ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে এক কথায় যদি বলি তেজস্ক্রিয় রশ্মি বা আলফা রশ্মির উপর নিজের কন্ট্রোল আনার জন্য, বা আলফা রশ্মির গতিপথ যাতে রাদারফোর্ডের নির্দিষ্ট দেখানো পথে গমন করে সেই জিনিসটাকে ক্লিয়ারিফাই করার জন্য, বা সেই জিনিসটাকে সে ডিফাইন করে দিয়েছেন, সেজন্যই আমাদের লেডের বাক্স ব্যবহার করা হয়। তাহলে আশা করি লেডের বাক্স ব্যবহার করার যে কনসেপ্ট সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো দেখি কেন এখানে স্বর্ণের পাতিল ব্যবহার করা হলো। স্বর্ণ অনেক দামি জিনিস, আমরা জানি বর্তমানে স্বর্ণের দাম প্রায় 2 লাখ ছুঁই। তো সেই ক্ষেত্রে স্বর্ণের পাত কেন ব্যবহার করলো? স্বর্ণ একটা ধাতু, ওকে ফাইন, লোহাও তো একটা ধাতু, দস্তা, জিঙ্ক একটা ধাতু, কপার একটা ধাতু, অ্যালুমিনিয়াম, সিলভার সবই তো ধাতু, ওগুলো কেন ব্যবহার করা হলো না? আমরা একটু 9-10 এর কনসেপ্ট থেকে একটু ঘুরে আসি। 9-10 এর রসায়নের অধ্যায় 8 যেটা ছিল রাসায়নিক বিক্রিয়া, সেখানে একটা সক্রিয়তা সিরিজ পড়ানো হয়। সেই সক্রিয়তা সিরিজে ছন্দটা ছিল এরকম: কেনাকে ম্যাগাইবার এলো যেন ফিরে সোনা পাবে, হাই কাপুরো সাজিয়াজি পেটাবে আমায়। সেখানে আমায় মানে ছিল অরান বা গোল্ড, এবং সক্রিয়তা সিরিজে সবচেয়ে নিচে ছিল অরান। আর বলা হয়েছিল, আমরা জানি সক্রিয়তা সিরিজে যে সবার নিচে সে সবচেয়ে কম সক্রিয়, মানে সে সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। অর্থাৎ ধাতু সমূহের মধ্যে গোল্ড বা অরান বা স্বর্ণ বা সোনা এটা হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয় ধাতু। তার মানে ও কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। এই কারণে খেয়াল করবে বংশ থেকে বংশ পরম্পরায় ধাতু মানে স্বর্ণের জিনিস বা স্বর্ণের জুয়েলারি জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি, এগুলোতে মরিচা পড়ে না, ক্ষয় হয় না। গোল্ড কিন্তু ক্ষয় বা মরিচা পড়ে না। কেন? কারণ সে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, সহজে বিক্রিয়া করতে চায় না। গোল্ড এটা হচ্ছে খুবই নিষ্ক্রিয় প্রকৃতির একটা ধাতু, যার কারণে সে খুব সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। যে যত বেশি নিষ্ক্রিয় সে তত বেশি লয়াল, মানে তাকে কেউ এসে সরাসরি বিক্রিয়া করতে পারবে না। আচ্ছা, তাহলে এই স্বর্ণের পাত ব্যবহার করার কারণ হচ্ছে এই যে জিঙ্কের প্লেট দিয়ে যে আলফা রশ্মিগুলা গমন করে, এই আলফা রশ্মিগুলা যাতে করে স্বর্ণের পাতে আটকে না যায়। কারণ স্বর্ণের পাতের বদলে এখানে যদি জিঙ্ক বা সিলভার বা এই জাতীয় কোনো পদার্থ যদি ব্যবহার করা হতো, তাহলে এই রশ্মিগুলো এই পাতের মধ্যে আসার পর এই ধাতুর সাথে বিক্রিয়া করে ফেলত, যার কারণে এই জিঙ্ক সালফাইডের পর্দা, পেছনে যে পর্দা দেখতে পাচ্ছ সেই পর্দার মধ্যে কোনো আলো পড়তো না।
তাহলে এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় এই দুনিয়াতে এত সস্তা সস্তা ধাতু থাকতে রাদারফোর্ড কেন গোল্ড বা স্বর্ণকে বেছে নিল? স্বর্ণের নিষ্ক্রিয়তার জন্য। কারণ সোনা নিষ্ক্রিয় ধাতু হওয়ার কারণে সে হিলিয়াম 2+ বা আলফা কণার সাথে বিক্রিয়া করে না, যার কারণে হিলিয়াম 2+ বা আলফা কণা খুবই সহজে স্বর্ণের পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের উপর বিচ্ছুরিত হতে পেরেছে বা জিঙ্ক সালফাইডের পর্দার উপর গিয়ে নিক্ষিপ্ত হয়েছে বা ওই জিঙ্ক সালফাইডের পর্দার উপর সে গিয়ে পতিত হয়েছে। আচ্ছা, এখন আসো জিঙ্ক সালফাইডের পর্দা কেন ব্যবহার করলাম? জিঙ্ক সালফাইড একটা সাদা রঙের পর্দা। এখন কথা হচ্ছে সাদা পর্দা তো আমাদের প্যান্ডেলের পর্দা সাদা হয় বা দোকানে সাদা পর্দা পাওয়া যায়, সাদা পর্দা সস্তা হয়, জিঙ্ক সালফাইডের পর্দা কিন্তু মোটামুটি দাম কষ্ট। তাহলে ওই সাদা পর্দা ব্যবহার না করে আমরা কেন জিঙ্ক সালফাইডের সাদা পর্দাটাই ব্যবহার করছি? ঘটনা হচ্ছে এই আলফা রশ্মি কয়টা দিয়ে পড়ছে, এই যে আমরা একটা কথা বলি 9তে থাকতে পড়েছিল, অনেকেই কলেজে পড়েছো যে 20,000টার মধ্যে একটা বিপরীত দিকে ফিরে আসে। তুমি কিভাবে বুঝছো যে 20,000টা আলফা কণার মধ্যে একটা বিপরীত দিকে ফিরে আসছে? তার মানে তুমি 20,000টা আলফা কণা নিশ্চয়ই ছুঁড়েছিলে, জিঙ্ক সালফাইডের পর্দার উপর গিয়ে নিশ্চয়ই 19,999টা আলফা কণা পতিত হয়েছে আর একটা আলফা কণা ফিরে আসছে। তুমি এখন এই 19,999টা আলফা কণা যে এই জিঙ্ক সালফাইড পর্দার উপর এসে পড়ছে, এটা তুমি কিভাবে বুঝছো বা তারপর কিভাবে বুঝছো? সেটা হচ্ছে এই জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে ফুটি ফুটি ডোরা ডোরা বা উজ্জ্বল উজ্জ্বল দাগ পড়েছিল। এই দাগের সংখ্যা হিসেব করে সে কাউন্ট করেছিল বা তার সাথে যে ল্যাব অ্যাসিস্ট্যান্টরা ছিল তারা কাউন্ট করেছিল বিষয়টা। এখন কথা হচ্ছে জিঙ্ক সালফাইডের তবে বৈশিষ্ট্য সাদা পর্দায় কি এই মানে আলফা কণা যদি সাদা পর্দা মানে নরমাল বাজারে যে সাদা পর্দা পাওয়া যায় সেই সাদা পর্দার উপর আলফা কণা পড়লে কি এইরকম আমরা দ্যুতি বা আলো দেখতে পেতাম না? উত্তর হচ্ছে না। কারণ জিঙ্ক সালফাইডের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, জিঙ্ক সালফাইড একটা ফ্লোরোসেন্ট পদার্থ। ফ্লোরোসেন্ট মানে কি? ফ্লোরোসেন্ট মানে হচ্ছে যে সকল পদার্থ প্রতিপ্রভা বা অনুপ্রভা সৃষ্টি করে। তোমরা মেইন বইটা পাবা। জিঙ্ক সালফাইড একটা অনুপ্রভা অথবা জিঙ্ক সালফাইড একটা প্রতিপ্রভা অথবা জিঙ্ক সালফাইড একটা ফ্লোরোসেন্ট পদার্থ। এই অনুপ্রভা বা প্রতিপ্রভা বা ফ্লোরোসেন্ট পদার্থ কাকে বলে? এই অনুপ্রভা বা প্রতিপ্রভা বা ফ্লোরোসেন্ট পদার্থ তাদেরকেই বলে যারা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, কিন্তু যখন আলো বিকিরণ করে, বিকিরণ মানে কি? যখন আমরা দেখব তখন শুধুমাত্র দৃশ্যমান রেঞ্জের আলোগুলোকেই বিকিরণ করে। দৃশ্যমান রেঞ্জের আলো কত ভাইয়া? দৃশ্যমান রেঞ্জের আলো বলতে আমরা বুঝি 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। তার মানে এই জিঙ্ক সালফাইডের উপর যখন পড়বে, আলো যখন পড়বে তখন সেটা মহাজাগতিক রশ্মি হতে পারে, গামা রশ্মি, রঞ্জন রশ্মি বা অতিবেগুনি রশ্মি, যে কোনো রেঞ্জের আলো হতে পারে। আর সে যখন আলো যখন বিকিরণ করবে বা আলো যখন সে যখন ছেড়ে দেবে তখন সে শুধুমাত্র দৃশ্যমান আলোই ছেড়ে দেবে। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে জিঙ্ক সালফাইডের পর্দা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহার করা হয়েছিল বা এখনো ব্যবহার করা হয়। তো আমরা আশা করি আমরা এই সেটআপটা নিয়ে আমাদের আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না। আমি আরেকবার সবটা জিনিস একসাথে সামারি করে দিচ্ছি। সামারিটা হচ্ছে এরকম যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কেন করা হয়? নিউক্লিয়াস আবিষ্কার করার জন্য। নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল রাদারফোর্ডের এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে। তারপর রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কেন ল্যাডার বাক্স ব্যবহার করা হয়? আর আলফা রশ্মির গতিপথের উপর কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখার জন্য, যাতে করে আলফা রশ্মি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে না পারে, একদিকে গমন করে। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণের পাত কেন ব্যবহার করা হয়? কারণ স্বর্ণের পাত সক্রিয়তা সিরিজে সবচেয়ে বেশি নিষ্ক্রিয়, তার মানে স্বর্ণের পাতের সক্রিয়তা সবচেয়ে কম। এই কারণে নির্গত আলফা রশ্মি স্বর্ণের পাতের মধ্য দিয়ে যখন গমন করে তখন স্বর্ণের পাতের সাথে সে কোনো বিক্রিয়া করে না এবং সহজেই স্বর্ণের পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দার উপর গিয়ে পতিত হতে পারে। প্রশ্ন লাস্ট, জিঙ্ক সালফাইডের পর্দা কেন ব্যবহার করা হয়? জিঙ্ক সালফাইড একটি অনুপ্রভা বা প্রতিপ্রভা সৃষ্টিকারী পদার্থ। যে সকল পদার্থ সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে কিন্তু বিকিরণের সময় শুধুমাত্র দৃশ্যমান রেঞ্জের আলো বিকিরণ করে তাদেরকে প্রতিপ্রভা বা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ বা ইংরেজিতে ফ্লোরোসেন্ট এলিমেন্ট বলে। তো জিঙ্ক সালফাইডের এই বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়। আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে। তো আসেন আমরা এখন দেখি এই রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় আমরা আসলে কি কি সিদ্ধান্ত বা কি কি করা হয়েছিল। দেখো, রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় উপকরণ কি কি ছিল? আলফা কণা। আলফা কণা মানে কি? আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম 2+। আলফা কণা, দ্যাট মিন্স হিলিয়াম 2+।
আর হিলিয়াম কি 2 4। তারপর পাতলা সোনার পাত বা পাতলা সোনার পাত ব্যবহার করা হয়, এটা এমসিকিউতে আসে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় যে সোনার পাত ব্যবহার করা হয় তার পুরুত্ব কত? হ্যাঁ, তার পুরুত্ব 0.0004 সেন্টিমিটার। অপশন এটা থাকলে এটা রাখবে। আবার অপশন অনেক সময় ইঞ্জিনিয়ারিং মোডে দেওয়া থাকতে পারে। ইঞ্জিনিয়ারিং মোড মানে হচ্ছে 4 10 ইনভার্স 4 সেন্টিমিটার। এটা যে কথা এটা এই কথা। অনেক সময় মিটারে থাকতে পারে। মিটার মানে কি 4 10 ইনভার্স 6, 4 10 ইনভার্স 6 মিটার। সবগুলোই কি কথা মিন করে? সবগুলোই কি? অনেক সময় ন্যানোমিটারে থাকতে পারে। ন্যানোমিটার মানে কি? এর সাথে 10 টু দি পাওয়ার 9 গুণ দিতে হবে। মনে রাখবা 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। এর সাথে 10 টু দি পাওয়ার 9 গুণ দিলে ন্যানোমিটার হয়ে যাবে 4000 ন্যানোমিটার। আর অ্যাংস্ট্রমে আসতে পারে। অ্যাংস্ট্রম হচ্ছে 40000 অ্যাংস্ট্রম। তাহলে যাহাই 0.0004 সেন্টিমিটার তাই কিন্তু 40000 অ্যাংস্ট্রম। এরা সবাই কিন্তু একজন আরেকজনের সমতুল্য বা ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? আচ্ছা, আর কি ব্যবহার করেন? জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা ব্যবহার করেন। পর্যবেক্ষণ রাদারফোর্ড কি দেখবেন? তিনি দেখবেন 99% কণাই সোনার পাত ভেদ করে চলে যায়। খুবই কম সংখ্যক কণা 90 ডিগ্রি বা তার অধিক কোণে রেখে যায়। আর প্রায় 20000 এর মধ্যে একটা, এটা কিন্তু এমসিকিউতে আসে, প্রায় 20000 এর মধ্যে একটা কণা 180 ডিগ্রি কোণে যেদিক থেকে আসছিল আবার সেদিকে ফেরত যায়। মানে মনে করো এখান থেকে একটা কণা তোমার দিকে গেছে আবার এদিকে আমার দিকে ফিরে আসছে, এইভাবে গেছে আবার আমার দিকে ফিরে আসছে, এটা হচ্ছে কি বিপরীত দিকে ফিরে আসছে। তাহলে এখান থেকে সে সিদ্ধান্ত কি নিয়েছে? যেহেতু 99% কণাই সোনার পাত ভেদ করে চলে গেছে, তার মানে সোনার পাতের ভেতরে বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। এখান থেকে প্রমাণ হয়েছে যে পরমাণুর ভেতর অধিকাংশ জায়গায় ফাঁকা। তারপর খুব কম সংখ্যক কণা যেহেতু 90 ডিগ্রি বা তার অধিক কোণে বেঁকে গেছে, তাহলে কেন্দ্রে একটা জিনিস আছে নিশ্চয়ই, যেটা অনেক ভারী, যেটার আশেপাশে দিয়ে গেলে আলফা কণাগুলো হালকা হওয়ার কারণে সে একটু বেঁকে যায়, ওটা ধাক্কা লেগে একটু বেঁকে যায়। ঠিক আছে? যেমন মনে করো আমি একটা রাস্তা দিয়ে হাঁটছি, এখন সামনে একটা বড় একটা পাথর আছে, আমি পাথরটাকে সরাতে পারবো না, তো আমি কি করবো? আমি একটু গতিপথ, আমার হাঁটার স্টাইল একটু পরিবর্তন করতে হবে, একটু বেঁকে যেতে হবে। তাহলে এই ভারী জিনিসটাকে আমরা বলি নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস যে ধনাত্মক আধান বিশিষ্ট, এটা রাদারফোর্ড কিভাবে করছে? রাদারফোর্ড জানতো হিলিয়াম নিউক্লিয়াস মানে হচ্ছে আলফা কণা ধনাত্মক চার্জ বিশিষ্ট। আলফা কণা ধনাত্মক, এটা রাদারফোর্ড জানতেন, এটা আগে আবিষ্কার হয়ে গেছে, আলফা কণা ধনাত্মক। এখন আলফা কণা ধনাত্মক এবং এই নিউক্লিয়াসের সাথে ধাক্কা খেয়ে সে আবার বিপরীত দিকে ফিরে আসছে। তাহলে সমধর্মী হলে তো একসাথে যুক্ত হয়ে যেত, মানে বিপরীত ধর্মী হলে তো একসাথে যুক্ত হয়ে যেত। মানে নিউক্লিয়াস যদি ঋণাত্মক চার্জ বিশিষ্ট হতো, নিউক্লিয়াস যদি ঋণাত্মক হতো, আলফা যদি ধনাত্মক হতো, তাহলে ধনাত্মক আর ঋণাত্মক মিলে কি হয়ে যেত? তারা একসাথে হয়ে যেত। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। বাট এখানে কি হলো? এটা মনে করো নিউক্লিয়াস, এখানে আলফা কণা আসছে এবং দুম আবার বিকর্ষণ হয়ে গেছে। তাহলে কি ও পজিটিভ ও পজিটিভ, আলফা কণা যেহেতু পজিটিভ আগে থেকেই জানতো একটা পজিটিভ চার্জ পজিটিভের দিকে আসলে সে আবার বিকর্ষণ হয়ে পূর্বের অবস্থায় ফিরে যাবে। এইভাবেই রাদারফোর্ড আবিষ্কার করে ফেললেন যে যেহেতু আলফা কণা পরমাণুর মধ্যে গিয়ে 20000 এর মধ্যে একটা আলফা কণা যেহেতু আবার বিপরীত পিছন দিকে ফিরে আসে, যেদিক থেকে গিয়েছিল আবার সেদিকে ফিরে আসে, তার মানে নিশ্চয়ই পরমাণুর মধ্যে ধনাত্মক কিছু একটা আছে। পরবর্তীতে তিনি ধনাত্মক জিনিসটার নাম দেন প্রোটন। নিউক্লিয়াসের ভিতর প্রোটন আর নিউট্রন আছে। নিউট্রন তো চার্জ নাই, চার্জ নিরপেক্ষ, চার্জ হচ্ছে শূন্য। তাহলে নিউক্লিয়াসের ভিতর যে ধনাত্মক চার্জটা আছে সেটার নাম প্রোটন। তারপরে শেষ পর্যন্ত রাদারফোর্ড কি বলেন? পরমাণুর আকার। পরমাণুর আকার হচ্ছে 1 * 10 ইনভার্স 10 সেন্টিমিটার, 1 * 10 ইনভার্স 8 সেন্টিমিটার, বা মিটারে বললে 1 * 10 ইনভার্স 10 মিটার। আর নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় প্রায় 1 লক্ষ গুণ ছোট। 1 লক্ষ গুণ ছোট মানে একটা পরমাণুর ভিতরে তুমি অনায়াসে 1 লক্ষ নিউক্লিয়াসকে কি করতে পারবা? সেট করে ফেলতে পারবা, ঢুকাই ফেলতে পারবা। তাহলে নিউক্লিয়াসের আকার হচ্ছে 1 * 10 ইনভার্স 13 সেন্টিমিটার বা 1 * 10 ইনভার্স 15 মিটার। ঠিক আছে? তারপর এটা একটু বইয়ে দেখো, অনেক বইতে এটা 10 ইনভার্স 12 দেওয়া থাকতে পারে, তবে এটা একটু পাশে একটু দেখে নিন। তাহলে এই হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে পড়াশোনা। তো এগুলো একটু বোরিং পড়াশোনা শুরুতে ছিল, কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই অধ্যায়ের শুরুর দিকে কিছু বর্ণনামূলক জিনিসপত্র থাকে, ওগুলো একটু আমরা একটু পড়ে নিচ্ছি। এখন আসো মৌলের পরিচয়। মৌলের পরিচয় কি? মৌলের পরিচয় হচ্ছে একটা মৌলকে তুমি কিভাবে চিনবা। চলো একটা মৌলকে চেনার চেষ্টা করি। দেখো, মনে করো একটা মৌল হচ্ছে X, একটা মৌল হচ্ছে X। এখন এই X এর নিচে বাম পাশের নিচে যে থাকে তাকে বলে Z।
এটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা z। বাম পাশে মাথার উপরে যা থাকে তাকে বলে a, a মানে হচ্ছে ভর সংখ্যা। তারপর এদিকে মাথার উপর থাকে q প্লাস মাইনাস q প্লাস মাইনাস, হ্যাঁ, বা প্লাস মাইনাস q এটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে চার্জ। এখন আসো আমরা একটু খেয়াল করি এখান থেকে তাহলে আমরা আসলে কি কি পাবো। দেখো এখানে x হচ্ছে মৌলের প্রতীক। ধরো সোডিয়ামের x টা কি Na, যদি হয় আয়রন x টা কি Fe ফেরাম, যদি হয় পটাশিয়াম তাহলে x এর জায়গায় কি লিখবা K কেলিয়াম। তাহলে x হচ্ছে মৌলের প্রতীক। তারপর z হচ্ছে প্রোটন বা পারমাণবিক সংখ্যা। q হচ্ছে চার্জ, ক্যাটায়ন বা অ্যানায়ন, ক্যাটায়ন বা অ্যানায়ন। চার্জ মিন্স ক্যাটায়ন বা অ্যানায়ন। আচ্ছা, এখন আসো a হচ্ছে কি ভর সংখ্যা, এখন আসো নিউট্রন সংখ্যা কি হবে? নিউট্রন সংখ্যা n হচ্ছে নিউট্রন সংখ্যা। এখানে সরাসরি লেখা হয় না। নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয়? মাথা থেকে পা বিয়োগ করতে হয়। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে প্রোটন আর নিউট্রন z আর n যোগ করে কি ভর সংখ্যা। ঠিক আছে, তারপর আরেকটা আমাদের লাগবে, সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করব। ইলেকট্রন বের করবা প্রোটন থেকে চার্জ বিয়োগ করলে ইলেকট্রন সংখ্যা পাওয়া যাবে। প্রোটন থেকে চার্জটাকে বিয়োগ করলে তোমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসলে আমরা দেখি এখান থেকে আমরা কিছু প্র্যাকটিস করি। এই যে নাম্বার 1 আমি ধরো লিখলাম সহজ দিলাম সোডিয়াম প্লাস এখানে 11 এখানে 23। তো এটার জন্য আমি যদি এই জিনিসগুলো বের করতে চাই কোনটা কি, তাহলে এখানে x কি, এখানে x হচ্ছে সোডিয়াম, এখানে x হলো সোডিয়াম, z কি প্রোটন সংখ্যা কয়টা 11টা, তারপর a কি ভর সংখ্যা a কত 23, তারপর নিউট্রন কয়টা a z মানে কি 23 মাইনাস 11, তাহলে নিউট্রন হচ্ছে 12টা, তারপর চার্জ কত প্লাস মানে কি প্লাস 1, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা p মাইনাস q, প্রোটন ছিল 11টা, একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। ঠিক আছে, ইলেকট্রনের ব্যাপার হচ্ছে কি প্লাস থাকলে মাইনাস, এখানে যে মাইনাস থাকবে তাহলে মাইনাসে প্লাস। আসো আরেকটা দেখ, বাকি ভাষায় লিখবা কিছু, হ্যাঁ Fe3 প্লাস 26 56, তাহলে এখানে x কি x হচ্ছে আয়রন F, z কয়টা 26টা, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা কত 56, নিউট্রন সংখ্যা কত a z তাহলে 30, চার্জ কত প্লাস 3, তারপরে বলো তো ইলেকট্রন সংখ্যা কত p q মানে 26 মাইনাস 3 তাহলে হচ্ছে 23। ঠিক আছে 23। তারপরে দেখো তো এখন আর কি করা যায়, আরেকটা ধরো আমি লিখলাম কপার 2 প্লাস 29 65, তাহলে এখানে x কত কপার, x হচ্ছে কপার, z 29, তারপর a 65, তারপর n a z 36 নিউট্রন সংখ্যা, q প্লাস 2 এবং ইলেকট্রন সংখ্যা p মাইনাস q, তার মানে এই p টা কি p হচ্ছে z মানে কিন্তু p
প্রোটন সংখ্যা, ঠিক আছে? z মানে কিন্তু প্রোটন সংখ্যা, ঠিক আছে? আমি একটু লিখে রাখি, z মানে কি, z মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা, এই যে z, z মানে হচ্ছে p। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা? 29 বিয়োগ 2, তার মানে 27টা, 27টা ইলেকট্রন। কারণ হচ্ছে আমাদের 29টা প্রোটন ইলেকট্রন ছিল স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় যতটা প্রোটন ততটাই ইলেকট্রন থাকে, তো 29টা ইলেকট্রন ছিল, সেখান থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ বর্তমান ইলেকট্রন হচ্ছে 27। তবে এরকম তোমরা হচ্ছে বাসায় আরো কিছু জিনিস প্র্যাকটিস করবা, তাহলে দেখবে জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আসলে আমরা বুঝি, এখন হচ্ছে আমরা আইসোটোপ নিয়ে পড়বো। আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসোমার, 5 রকমের আইসো নিয়ে পড়বো। প্রথমে আসো আইসোটোপ কি, এগুলো সব এমসিকিউ এর জন্য লাগবে। আইসোটোপ কি? যেসব পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা সমান নয়, অসমান, যার কারণে ভর সংখ্যা অসমান, মানে a ও অসমান, ঠিক আছে? প্রোটন সংখ্যা সমান মানে কি, z সমান, কিন্তু নিউট্রন সংখ্যা অসমান মানে কি, n অসমান, যার কারণে ভর সংখ্যা সমান না, তার মানে কি a সমান নয়, a অসমান, তাদেরকে আমরা বলতেছি আইসোটোপ। আইসোটোপ সহজে মনে রাখার উপায় কি? সহজে মনে রাখার উপায় হচ্ছে, মনে রাখবে পায়ে পা মিললেই আইসোটোপ, পায়ে পা মিললেই আইসোটোপ, পায়ে পা মিললেই আইসোটোপ। কারণ পা কি বলছিলাম, পাতে প্রোটন, কারণ নিচে যেটা থাকে সেটাই হচ্ছে পা, এই যে নিচে যে থাকে সেই হচ্ছে পা, পতে পা, পতে প্রোটন বা পতে পারমাণবিক সংখ্যা, সবই পতে পা, পতে প্রোটন, পতে পারমাণবিক সংখ্যা, পায়ে পা মিললেই আইসোটোপ। উদাহরণ কি হতে পারে? দেখো, আইসোটোপগুলো হয় একই মৌলের, যেমন একটা হচ্ছে কার্বন, 3টা কার্বনের আইসোটোপ সেম, কার্বন 6 6 6, একটা হচ্ছে 11, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 13, আর একটা আছে কার্বন 14। খেয়াল করো, এরা সবাই পরস্পরের আইসোটোপ। কেন বলতো? সবার প্রোটন সংখ্যা সেম, পা সেম, পায়ে পা মিলে গেছে, বাট ভর সংখ্যা কি সমান না। ভর সংখ্যা, এই যে বলছে ভর সংখ্যা অসমান, ভর সংখ্যা অসমান বলে দেখো বিয়োগফল, দেখো এটা বিয়োগফল কত, 11 থেকে 6 বিয়োগ করলে 5, এটা 12 থেকে 6 বিয়োগ করলে 6, 13 থেকে 6 বিয়োগ করলে 7, 14 থেকে 6 বিয়োগ করলে 8। বিয়োগফলগুলো কি নিউট্রন সংখ্যা, তার মানে এখানে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা অসমান, তার মানে এরা পরস্পরের আইসোটোপ। এরকম আইসোটোপ আর কি হতে পারে? ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন আসতে পারে আইসোটোপ, নাইট্রোজেনের আইসোটোপ আসতে পারে, নাইট্রোজেন 3টা পরস্পরের আইসোটোপ কি কি, 7 7 7, একটা হচ্ছে নাইট্রোজেন 14, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 16। এইখানেও দেখো পায়ে পা মিলে গেছে, বাট ভর সংখ্যা সমান নয়, ভর সংখ্যা সমান না হয় বিয়োগফল সমান হবে না, অর্থাৎ নিউট্রন সংখ্যাও সমান না, তাই এরাও পরস্পরের আইসোটোপ। আর কি হতে পারে আইসোটোপ? অক্সিজেনের, অক্সিজেনেরও 3টা আইসোটোপ হতে পারে, 8 8 8, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 18, এরাও পরস্পর আইসোটোপ। এমসিকিউ তে আসলে যদি বলে নিচে কোনটি আইসোটোপ, তুমি দেখবা কোন জোড়াটা পায়ে পা মিলছে, তারা হচ্ছে আইসোটোপ, ঠিক আছে? যেমন আরো আইসোটোপ হতে পারে, আরো আইসোটোপ কি হতে পারে? আরেকটা আইসোটোপ ধর আমি দিলাম কপার, কপার 2টা আইসোটোপ থাকে 29, কপার পরমাণু সংখ্যা 29, একটা হচ্ছে 63 আর একটা হচ্ছে 65, এরাও পরস্পরের আইসোটোপ। তো আশা করি আইসোটোপের কনসেপ্ট সবাই বুঝতে পেরেছো। এখন আসো আইসোবার। বার মানে ভর, ভর বার থেকে বোঝা যায় ভর, মানে যাদের ভর সংখ্যা সমান, অর্থাৎ মাথা সমান, মাথা মাথা মিলবে, তাহলে ভর সংখ্যা একই, ভর সংখ্যা মানে কি a একই, কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, মানে পা ভিন্ন, z z ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। কিভাবে মনে রাখবে? মনে রাখবে মাথা মাথা মিলবে, মনে রাখবে মাথায় মাথা, মাথায় মাথা মিলবে, মাথায় মাথা মিলে গেলে আইসোবার, আইসোবার। ঠিক আছে? তো আইসোবারের উদাহরণ কি হতে পারে একটু খেয়াল করো।
যেমন একটু আগে তুমি লিখেছিলে কার্বন 614, আরেকটা লিখেছিলে নাইট্রোজেন N714, এরা কিন্তু পরস্পর আইসোবার। কেন? মাথা মাথা মিলে গেছে, বাট প্রোটন পারমাণবিক সংখ্যা মিলে নাই। এই যে বলছে ভর সংখ্যা একই, এই যে ভর সংখ্যা 14 14 একই, আর পারমাণবিক সংখ্যা ভিন্ন, এই যে 6 7 পারমাণবিক সংখ্যা ভিন্ন, এরা পরস্পর আইসোবার। এরকম উদাহরণ আর কি হতে পারে? এরকম উদাহরণ আর হতে পারে নাইট্রোজেন অক্সিজেনের দুটো আইসোবার আছে, একটা হচ্ছে নাইট্রোজেন 7 16, অক্সিজেন 8 16। এইটাও দেখো 7 8 পারমাণবিক সংখ্যা মিলে নাই, আর 16 16 ভর সংখ্যা মিলছে, অর্থাৎ তারা পরস্পর আইসোবার। এরকম আর কি হতে পারে? আর হতে পারে ফসফরাস 15 32, আর একটা হচ্ছে সালফার 16 32, এরাও হচ্ছে পরস্পরের আইসোবার। তারপর আরেকটা কি নিতে পারে? ক্যালসিয়াম আর আর্গন। আর্গন ক্যালসিয়াম হচ্ছে 20, পারমাণবিক সংখ্যা আর্গনের হচ্ছে 18, আর ক্যালসিয়ামের ভর সংখ্যা 40 40, কার্বন আর্গনের ভর সংখ্যা 40, এরাও কিন্তু পরস্পরের আইসোবার। তারপর আর কি হতে পারে আইসোবার? কপার এবং জিঙ্ক, এদের মধ্যে একটা আইসোবার দেখা যায়। কপার 29, জিঙ্ক 30, পারমাণবিক সংখ্যা কিন্তু মিলে না, বাট দেখো কপারের একটা ভর সংখ্যা আছে 65, জিঙ্কের একটা ভর আছে 65, তাহলে এরাও কিন্তু পরস্পরের আইসোবার। তো দেখো আইসোবার কিভাবে বুঝবা? মাথায় মাথা মিলে গেলেই আইসোবার, ঠিক আছে? মাথায় মাথা মিলে গেলেই আইসোবার। এখন আসলে আইসোটোন, টোন দন্তন্য, দন্তন্য মানে কি? নিউট্রন, মানে বিয়োগফল সমান হবে। তাহলে যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সমান না, ভর সমান না, মানে তুমি দেখো মাথা মাথাও মিলে নাই, পা পাও মিলে নাই, কিন্তু বিয়োগ করছো, মাথা থেকে পা বিয়োগ করছো, তাহলে সমান হয়ে গেছে, তারা হচ্ছে আইসোটোন। তাহলে মনে রাখবে তাহলে মাথা থেকে পা, হ্যাঁ মনে রাখবে, মাথা বিয়োগ পা, মাথা থেকে পা লিখো, হ্যাঁ মাথা থেকে পা, আমি এটা আপাদমস্তক বলি আর কি, মাথা থেকে পা বিয়োগ করলে সমান, ঠিক আছে? মাথা থেকে পা বিয়োগ করলে সমান হবে। তো এরকম আইসোটোন কি কি হতে পারে দেখো, যেমন আইসোটোন একটা হতে পারে আর্গন পটাশিয়াম, সরি আর্গন পটাশিয়াম না, কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, কারেন্ট যেহেতু চলে গেছে আমরা অন্ধকারে ক্লাস করি, হ্যাঁ কারণ হচ্ছে আমরা দেখার দরকার নেই, বোর্ড দেখতে হবে। তাহলে দেখো মনে রাখবে মাথা থেকে পা বিয়োগ করলে সমান হবে। এখন মাথা কি? মাথা হচ্ছে মনে করো কি লেখা যায়, দেখলাম পটাশিয়াম 19 39, আর ক্যালসিয়াম 20 40, এরা কি দুজনেই দেখো মাথাও মিলে নাই, পাও মিলে নাই, মাথাও মিলে নাই, পাও মিলে নাই, এবার বিয়োগ করে দেখো, এটা বিয়োগ করে 20, এটা বিয়োগ করে 20, তাহলে নিউট্রন সংখ্যা সমান, অর্থাৎ এরা পরস্পরের আইসোটোন, ঠিক আছে? আচ্ছা কারেন্ট চলে আসছে, ওকে। তারপরে দেখো, তারপরে হচ্ছে আরেকটা দেখো নাইট্রোজেন অক্সিজেন 7 15 8 16, এরাও কিন্তু পরস্পরের আইসোটোন। এদের সাথে আরেকটা মিলিয়ে দিই, আরেকটা হচ্ছে কার্বন 6 14, এদের প্রত্যেকের দেখো 6 7 8 6 7 8, বা মাথা দেখো 14 15 16, বা বিয়োগফল সবগুলোরই 8, অর্থাৎ এরাও পরস্পরের আইসোটোন। তারপরে যদি দেখি আরেকটা ফসফরাস 15 31, সালফার 16 32, এরাও পরস্পরের আইসোটোন। তো আইসোটোন আশা করি বুঝতে পারছো, মাথাও মিলবে না মানে ভর সংখ্যা মিলবে না, আবার পাও মিলবে না মানে প্রোটন সংখ্যা মিলবে না, বাট বিয়োগফল মানে নিউট্রন সংখ্যা মিলে যাবে, তারা হচ্ছে আইসোটোন। এখন আসে আইসো ইলেকট্রন। ইলেকট্রন দেখেই বুঝছো যাদের ইলেকট্রন সংখ্যা সমান, তারা পরস্পরের আইসো ইলেকট্রনিক। একটা লাইন লিখে দিই, এরা সবাই আইসো ইলেকট্রনিক। দেখো N3-, আচ্ছা একটু এখান থেকে N3-, তারপর O2-, তারপর ফ্লোরাইড F-, নিয়ন নিষ্ক্রিয় গ্যাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+,
অ্যালুমিনিয়াম 3+। এই লাইনে যাদের দেখতেছো এই 7 জন সবাই আইসো ইলেকট্রন, সবার ইলেকট্রন সংখ্যা সমান। কিভাবে খেয়াল করো, ইলেকট্রন সংখ্যা নাইট্রোজেনে ইলেকট্রন কয়টা থাকে 7টা, 3টা মাইনাস মানে 3টা গ্রহণ করছে, তাহলে কয়টা হলো 10টা। অক্সিজেনের নরমাল ইলেকট্রন থাকে 8টা, মানে পারমাণবিক সংখ্যা 8, তাহলে 2টা গ্রহণ করছে 10টা। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, মানে স্বাভাবিক অবস্থায় ফ্লোরিনের ইলেকট্রন 9টা, একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে 10। নিয়নের নরমালি 10টা, সোডিয়াম 11টা ইলেকট্রন থাকে, একটা ছেড়ে দিছে মানে 10। ম্যাগনেসিয়াম 2+, 12টা ইলেকট্রন থাকে, দুইটা ছেড়ে দিছে মানে 10। অ্যালুমিনিয়াম 3+, 13টা ইলেকট্রন থাকে, 3টে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে এটাও 10। যেহেতু এখানে সবার ইলেকট্রন সংখ্যা 10, কেউ ইলেকট্রন ত্যাগ করে 10টা হইছে, কেউ ইলেকট্রন গ্রহণ করে 10টা হইছে, আর নিয়ন নিষ্ক্রিয় গ্যাস স্বাভাবিক অবস্থায় এটা ইলেকট্রন 10, তার মানে এরা সবাই সবার সাথে আইসো ইলেকট্রনিক। এরকম উদাহরণ কি দেওয়া যায়, সালফার 2-, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম 2+, আরেকটা হচ্ছে পটাশিয়াম প্লাস, আরেকটা হচ্ছে Cl-। এই লাইনের এই চারজন সবাই আইসো ইলেকট্রনিক। কিভাবে, সালফারের ইলেকট্রন 16টা, সালফারের পারমাণবিক সংখ্যা 16টা, দুইটা গ্রহণ করছে কয়টা 18টা। তারপর ক্যালসিয়াম 2+, দেখো ক্যালসিয়াম 2+, এখানে ইলেকট্রন ক্যালসিয়ামের 20টা, দুইটা ছেড়ে দিছে 18টা। পটাশিয়ামের 19টা, একটা ছেড়ে দিছে 18টা। ক্লোরিনের 17টা, একটা গ্রহণ করছে 18টা। তাহলে এই লাইনে যারা আছে তারাও কিন্তু পরস্পর আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, তো আশা করি আইসো ইলেকট্রনিক কনসেপ্টটা বুঝতে পেরেছো। লাস্ট ছিল আইসোমার। আইসোমার মানে সমান, যারা আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে আইসোমার বলে। এরকম উদাহরণ আমি আপাতত একটা দিচ্ছি, বাকি সমান নিয়ে আসলে আমাদের জৈব রসায়নে অনেক ডিটেইলস পড়ানো হয়, আরো সমাণু আছে, জ্যামিতিক সমাণু আছে, গাঠনিক সমাণু আছে। আসলে সমানতার অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো ভাগ আছে। আর এখানে আমরা যে আইসোমারের সংজ্ঞা দিয়েছি, এটা আসলে প্রকৃতপক্ষে সমাণুর সংজ্ঞা না, সমানতার সংজ্ঞা না, এটা হচ্ছে গাঠনিক সমানতার সংজ্ঞা। সমানতার একটা পোর্শন হচ্ছে গাঠনিক সমানতা। এছাড়াও টেট্রাটোমারিজম, মেটামারিজম, তারপরে আমাদের আরো অনেক ধরনের সমানতা আছে, জ্যামিতিক সমানতা, আলোক সমানতা ইত্যাদি বিভিন্ন ধরনের সমানতা রয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি রকম, এটা একটা উদাহরণ দিই। মনে করো অ্যামোনিয়াম সায়ানাইড NH4Cl, দুঃখিত, এটা যদি তুমি যদি তাপ দাও তাহলে এটা উত্তপ্ত হয়ে ডাইঅ্যামিল কার্বনিল তৈরি করে। দেখো এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। এটাকে তুমি যদি উত্তপ্ত করো তাহলে তুমি কি পাবা, ডাইঅ্যামিল কার্বনিল। ডাইঅ্যামিল কেন, এটা একটা অ্যামিল, এটা একটা অ্যামিল, এগুলো হচ্ছে অ্যামিল। ঠিক আছে, আর এই যে মাঝখানে সিও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি কার্বনিল। এই জন্য এই যৌগকে ডাইঅ্যামিল কার্বনিল বলা হয়। ঠিক আছে, এটা এই জন্য ডাইঅ্যামিল কার্বনিল বলা হয়। ঠিক আছে, তাহলে NH2 মানে হচ্ছে অ্যামিল, আর CO মানে হচ্ছে কার্বনিল। আর এটাকে বাজারে এই যৌগটাকে বলা হয় ইউরিয়া। আমরা যে ইউরিয়ার সাথে ব্যবহার করি সেটাই হচ্ছে ডাইঅ্যামিল কার্বনিল। ঠিক আছে, ইউরিয়া। তাহলে এখানে কেন সমান, এখানে এটা দেখতে আলাদা, এটা দেখতে চোখে দেখা আলাদা লাগছে না, আর এটা গাঠনিক সংকেত আলাদা। এর গাঠনিক সংকেত আর এর গাঠনিক সংকেত সেম, বাট আণবিক সংকেত সেম, মানে এদের পরমাণু সংখ্যা সেম। দেখো এখানে নাইট্রোজেন কয়টা, একটা দুইটা, এখানে কয়টা, একটা দুইটা। হাইড্রোজেন কয়টা, চারটা, এখানে কয়টা, দুইটা দুইটা চারটা। কার্বন কয়টা, এখানে একটা, ওখানেও একটা। অক্সিজেন এখানে একটা, ওখানেও একটা। তার মানে আণবিক সংকেতে অর্থাৎ উপাদানের সংখ্যা সমান কিন্তু দেখতে ভিন্ন, চেহারা ভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন, এই জন্য এদেরকে পরস্পরের আইসোমার বা সমাণু বলা হয়। ঠিক আছে, তারপরে অর্গানিক কেমিস্ট্রি যখন করবো তখন আমরা আরো আইসোমার নিয়ে ডিটেইলস করব, এখন আপাতত দরকার নেই। এখন আসো রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা। রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা। ঠিক আছে, তো আমরা আজকে আসলে একটু টাইট, যার কারণে আমি আজকে খুব বেশি এগোবো না। হ্যাঁ, সামনে তো খুব বেশি যাব না। আমরা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা, সীমাবদ্ধতা, তারপর হচ্ছে এতটুকু। হ্যাঁ, এতটুকু পর্যন্ত পড়ে আজকে হচ্ছে আমরা শেষ করব। ঠিক আছে,
আর যেহেতু আজকে আমরা শেষ করে দিচ্ছি, আরেকটা কথা বলে দিই, আমাদের এখন থেকে ফিজিক্স কোর্স যেটা ফিজিক্সের কোর্স আছে সেটাও আমাদের দুপুরে হবে না, সেটাও রাতেই হবে। হ্যাঁ, এখন থেকে ফিজিক্স কোর্সটাও রাত 9:30 থেকে হবে, ইভেন কেমিস্ট্রি কোর্সটাও রাত 9:30 থেকে হবে। কেমিস্ট্রি কোর্সটা হবে রবি মঙ্গল বৃহস্পতি, যেমন আজকে মঙ্গলবার ছিল, রবি মঙ্গল বৃহস্পতি সপ্তাহে 3 দিন রাত 9:30 থেকে। ফিজিক্স কোর্সটা হবে শনি সোমবার সপ্তাহে 3 দিন রাত 9:30 থেকে। ঠিক আছে, আজকে যেহেতু আমি কেমিস্ট্রি অল্প ক্লাস নিচ্ছি, অল্প করে ক্লাস নিচ্ছি, সেহেতু আগামীকাল আমরা হচ্ছে কয়টা, বিকাল 3টা, দুপুর 3টায় আমরা হচ্ছে কেমিস্ট্রির আরেকটা ক্লাস নেব। ঠিক আছে, মানে আজকে ক্লাসটা যাতে করে, আজকে তো নর্মালি 2 ঘন্টা 1 ঘন্টা ক্লাস নিতাম, তো যেহেতু আমি 1 ঘন্টায় ক্লাসটা শেষ করে দিচ্ছি, সেহেতু হচ্ছে আগামীকাল বাকি অংশটা হচ্ছে আগামীকাল ক্লাস নিয়ে নেবো। আগামীকাল তো নর্মালি কেমিস্ট্রি ক্লাস নাই, আগামীকাল আমাদের দুপুরে 3টা থেকে 4:30 বা 5টা পর্যন্ত আমাদের কেমিস্ট্রি ক্লাস হবে, আর আগামীকাল রাতে আমাদের নিয়ম অনুযায়ী ফিজিক্স ক্লাস হবে। ঠিক আছে, ওকে। এখন আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা, রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা এটা মেন বই থেকে পড়বা অথবা গাইড থেকে করতে পারো। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা আমি একটু লিস্ট দিয়ে দিই, কি কি এই জিনিসগুলো এবার মনে রাখবা, তাহলে আশা করি লিখতে পারবা। যেমন রাদারফোর্ড নিউক্লিয়াস সম্পর্কে বলেছেন, তো রাদারফোর্ড কি বলেছেন, প্রথমটা নিউক্লিয়াস ভর আয়তন, নিউক্লিয়াস ভর প্লাস আয়তন, এটা কিভাবে লিখবা, এটা কিভাবে মনে রাখবা, যে রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবনা হচ্ছে পরমাণুর ভেতরে পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কথাটা কিন্তু শেষ। ভর দিয়ে কি, নিউক্লিয়াসের ভরকে পারমাণবিক ভর বলে, বা এইভাবে বলতে পারো পরমাণুর সমস্ত ভরই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, নিউক্লিয়াসের ভরকে পারমাণবিক ভর বলে, ভরের কনসেপ্টটাও শেষ। পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য, আয়তনের কথা চলে এসেছে। তাহলে কি কি বললাম, নিউক্লিয়াস দিয়ে কি মনে রাখবা, পরমাণু কেন্দ্রে, পরমাণু কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস, পরমাণু কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। ভর দিয়ে কি মনে রাখবা, পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, তাই মোটামুটি ভাবে নিউক্লিয়াসের ভরকে পারমাণবিক ভর বলে। আয়তন দিয়ে কি মনে রাখবা, পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য। ঠিক আছে, তারপরে ফাঁকা বা আকার, পরমাণুর ভেতর অধিকাংশ জায়গায় ফাঁকা, শেষ। পরমাণুর ভেতর অধিকাংশ জায়গায় ফাঁকা। সূর্য আর গ্রহ, সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো, কি বলছি, সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সদা সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তারপর ইলেকট্রন ইকুয়াল প্রোটন, চার্জ নিরপেক্ষ। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের সংখ্যা সমান। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা, প্রথম হচ্ছে ধনাত্মক চার্জ, নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের সংখ্যা পরস্পর সমান, তাই সামগ্রিকভাবে পরমাণু চার্জ নিরপেক্ষ। কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কেন্দ্রবিমুখী বল, সমান ও বিপরীত। এটার মানে কি, নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রনের ঘূর্ণনের জন্য সৃষ্ট কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান ও বিপরীত। নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের কেন্দ্রমুখী বল, যেটাকে আমরা বলি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যকার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যাকে আমরা কেন্দ্রমুখী বল বলি, এবং কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রন কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান ও বিপরীত। ঠিক আছে, এগুলো হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবনা। আরেকবার ভাই বলে দিচ্ছি, পরবর্তীতে তোমরা লিখে নিও অথবা গাইড বা বই থেকে পড়ে নিও এটা, হ্যাঁ, প্রস্তাবনা। যে পরমাণুর ভেতর পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভরটি বা ইকুয়াল পরমাণু কেন্দ্রের ভেতর থাকে নিউক্লিয়াস, পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, তাই নিউক্লিয়াসের ভরকে পারমাণবিক ভর বলে। পরমাণু আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য। পরমাণুর ভেতর অধিকাংশ জায়গায় ফাঁকা। সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা এবং কক্ষপথের ঘূর্ণনরত ঋণাত্মক চার্জের সংখ্যা পরস্পর সমান, তাই সামগ্রিকভাবে পরমাণু চার্জ নিরপেক্ষ। নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যকার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যাকে আমরা কেন্দ্রমুখী বল বলি, এবং ইলেকট্রনের ঘূর্ণনের জন্য প্রাপ্ত কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান ও বিপরীত।
এগুলো হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবনা। এখন আসলে সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি? রাদারফোর্ড পরমাণু মডেলে এই যে কক্ষপথ, ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে, এই কক্ষপথের আকার কি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, কি আকার, এই সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ড দিয়ে যায়নি। রাদারফোর্ড কক্ষপথের ধারণা দিতে পারে নাই। রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতির কোনো ব্যাখ্যা দিতে পারে না। ঠিক আছে। পরবর্তীতে বিজ্ঞানী বোর বলছে যে পরমাণুর আকার বা কক্ষপথের আকার বৃত্তাকার। আর বোরের স্টুডেন্ট ছিল সমারফিল্ড। তিনি পরবর্তীতে বলেন যে আমার স্যার বোর যেটা বলছে সঠিক, পরমাণুর কক্ষপথের আকার বৃত্তাকার প্লাস সাথে কিছু অ্যাড করছে। সেটা হচ্ছে কি যে বোর সাহেব বলছে পরমাণুর কক্ষপথের আকার বৃত্তাকার, ঠিক আছে, বাট এই কক্ষপথের আকার উপবৃত্তাকারও হতে পারে। ঠিক আছে, উপবৃত্তাকারও হতে পারে। তাহলে বৃত্তাকার বলতে বোর, বলতে বৃত্তাকার। সমারফিল্ড বলছে কি উপবৃত্তাকার। উপবৃত্তাকার মানে কি হাঁস মুরগির ডিমের যে শেপটা থাকে সেটা হচ্ছে উপবৃত্তাকার শেপ। তারপর বর্ণের কোনো ব্যাখ্যা নেই, কালার রঙের কোনো ব্যাখ্যা দিতে পারে না। রাদারফোর্ড পরমাণু মডেলে বর্ণের কোনো ব্যাখ্যা নেই, বর্ণালী ব্যাখ্যা নেই। তারপর অনেকগুলো ইলেকট্রন এটা মাইনাস ই মাইনাস, অনেকগুলো ইলেকট্রন কিভাবে ঘুরবে তার কোনো বর্ণনা নাই। মানে রাদারফোর্ড মডেলে শুধুমাত্র এক ইলেকট্রনের ঘোরার কথাই বলা হয়েছে, একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে কক্ষপথে সেই সম্পর্কে কোনো ধারণা তিনি দিতে পারেন নাই। রাদারফোর্ড সবচেয়ে বেশি ধরা গেছে কি নিয়ে, সে হচ্ছে সৌর মডেলের সাথে তুলনা করছে। রাদারফোর্ডের পরমাণু মডেলকে আমি কি বলি, সৌর মডেল, সোলার সিস্টেম অ্যাটম মডেল বলি, বা যেহেতু এটা দিয়ে নিউক্লিয়াস আবিষ্কার করা হয় তাই এটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। ঠিক আছে। তো চার্জযুক্ত বস্তুর সাথে অচার্জিত বস্তুর তুলনা করছে। যেমন সূর্য, গ্রহ, এগুলো কি অচার্জিত বস্তু, এদের কোনো চার্জ নেই। সূর্য, পৃথিবী মানে সূর্য গ্রহের কোনো চার্জ নেই। বাট সূর্য কি, সূর্যকে কার সাথে তুলনা করছে, নিউক্লিয়াসের সাথে। বা নিউক্লিয়াস কিন্তু ধনাত্মক চার্জ, আর গ্রহগুলোকে কার সাথে তুলনা করছে, ইলেকট্রনের সাথে, ইলেকট্রন কিন্তু ঋণাত্মক চার্জ। তাহলে সে অচার্জিত বস্তু সূর্য এবং গ্রহের সাথে চার্জযুক্ত বস্তু নিউক্লিয়াস এবং প্রোটন ইলেকট্রনের গণনা করছে, মানে তুলনা করছে, যেটা সঠিক হয়। আর ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব আছে, বিজ্ঞানী ম্যাক্সওয়েল যখন পরবর্তীতে তার ম্যাক্সওয়েলের তত্ত্ব দেয় তখন রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটা ক্ষণস্থায়ী মডেলে পরিণত হয়। মানে ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি, ম্যাক্সওয়েলের মানে রাদারফোর্ড বলছে যে আমাদের যে তিনি বলছেন যে পরমাণু মডেল হচ্ছে সর্পিলাকার, এরকম স্পাইরাল সর্পিলাকার। রাদারফোর্ড মডেল হচ্ছে পরমাণু মডেল হচ্ছে, হ্যাঁ, পরমাণু মডেল হচ্ছে নিউক্লিয়াসের, এই যে মাঠ একদম ভেতরে আছে নিউক্লিয়াস, ঠিক যেমন একটা মশার কয়েলের মতো। আর বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্বে বলা হয়েছে যে যখন যদি এই মশার কয়েলের মধ্যে তুমি যদি একটা আগুন ধরে দাও তাহলে কি হবে, এটা থেকে ধোঁয়া তৈরি হবে, বা এটা থেকে শক্তি বিকিরণ হবে। তো শক্তি বিকিরণ হতে হলে সকালে উঠে তুমি কি আর মশার কয়েলটাকে অফ করতে পারবা না। দেখবে কি মানে এখানে যদি স্ট্যান্ড থাকে, মশার কয়েল যে স্ট্যান্ড যেটার উপর কয়েলটাকে বসানো হয়, তুমি দেখবা স্ট্যান্ডের উপরে কয়েল নেই, মানে কয়েলটা কি জ্বলে আগুন ধরে কয়েল হচ্ছে নিঃশেষ হয়ে গেছে, তার মানে কয়েলটা কি ক্ষণস্থায়ী হয়ে গেছে। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলটাও কি এই অনুযায়ী, আমাদের যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ডের মডেলটাও কি একটা সময় আলো বিকিরণ করতে শক্তি বিকিরণ, ধোঁয়া ওঠা মানে কি আমরা বলছি শক্তি বিকিরণ করতে এটা আস্তে আস্তে কি হবে, এটা আস্তে আস্তে এই যে ইলেকট্রনটা এটা আস্তে আস্তে কমতে নিউক্লিয়াসে পতিত হবে, কেন্দ্রে পতিত হবে। ফলে রাদারফোর্ডের মডেলের তেমন কোনো স্থায়িত্ব থাকে না। এটা দ্বারা আমরা বুঝতে পারি, মনে করো রাদারফোর্ডের মডেল যদি সত্য হতো তাহলে আজকে ক্যালকুলেটরটা এখানে দেখতে পাচ্ছ, আর ক্যালকুলেটরের যে পরমাণুগুলো আছে সেগুলো কি আস্তে আস্তে নিউক্লিয়াসে পতিত হয়ে যেত ইলেকট্রনগুলো। ফলে তুমি কালকে বা পরশুদিন একটা ক্যালকুলেটরটা নাই ভেনিশ হয়ে গেছে, না মানে কি নষ্ট না, ভেনিশ হয়ে গেছে। বা আমি আজকে ক্লাস নিতেছি, কালকে দেখতে যে আমি নাই, ভেনিশ হয়ে গেছে মানে কি মারা গেছি না, ভেনিশ হয়ে গেছে। মারা তো এক জিনিস, ওটা তো বডি, তুমি এক্সিস্ট করবে, তুমি দেখতে পাবে, ঠিক আছে। দাফনের ব্যাপার সেবার আছে, কবর দেওয়ার ব্যাপার সেবার আছে। রাদারফোর্ডের মডেলটা যদি সত্য প্রমাণিত হতো তাহলে আমরা বুঝতাম যে সবকিছু একটা সময় ভেনিশ হয়ে যেত, উধাও হয়ে যেত। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব যখন আবিষ্কার হয় তখন দেখা গেছে যে ইলেকট্রন শক্তি বিকিরণ করে, ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করে তখন আস্তে আস্তে সে নিউক্লিয়াসের দিকে পতিত হয়ে যেত। তো রাদারফোর্ডের মডেলে কিন্তু একটাই কক্ষপথ ছিল, মানে কক্ষপথের সেই ধারণাই নিতে পারে, ঠিক আছে। তো এই কারণে রাদারফোর্ডের মডেলটা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী একটা ক্ষণস্থায়ী মডেলে পরিণত হয়। ফলে রাদারফোর্ড মডেলের এটা একটা বড় সীমাবদ্ধতা। এত সততা থাকা সত্ত্বেও বিজ্ঞানী রাদারফোর্ডকে এই যে তার রাদারফোর্ডের পরমাণু মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল এটা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। কেন? কারণ তার আগে এই কথাগুলোই কেউ চিন্তা করেন। তিনি পরমাণু মডেল বা আমাদের যে নিউক্লিয়াস, প্রোটন, নিউট্রন এগুলোর জন্য মানুষের চিন্তাধারাকে জাগ্রত করেন। তার আগে বিজ্ঞানীরা এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করতো না। তারপরে পরবর্তীতে দেখা গেছে তার অ্যাসিস্ট্যান্ট ছিল বোর, তার অ্যাসিস্ট্যান্ট ছিল সমারফিল্ড। এরা আস্তে আস্তে কি করছে, এগুলো নিয়ে কাজ করে
এই যে গোল কণিকাগুলো, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, এগুলো আস্তে 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 আবিষ্কারের ধারাটা শুরু হয় এবং এখন আমরা মোটামুটি পরমাণু মডেলটা একটা স্ট্যান্ডার্ড মডেল হিসেবে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা আজকে পড়াশোনা থাকুক। আমরা আজকে আর না যাই, আমরা বোর পরমাণু মডেল, তারপর হচ্ছে বোর পরমাণু মডেলের যে প্রস্তাব আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা আগামীকাল কথা বলি। তো আগামীকাল আমাদের ক্লাসটা আমরা 3টায় বা এরও একটু আগে শুরু করবো, খুব সম্ভবত আড়াইটায় শুরু করবো। আড়াইটায় শুরু করলে যেটা হবে 4:30 2 ঘন্টা পর্যন্ত যদি করি তাহলে আমাদের হচ্ছে এই পিডিএফটা শেষ হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তো আগামীকাল আমরা হচ্ছে বাকি অংশটা হচ্ছে করবো। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকুক। আগামীকাল আমরা অক্ষরনীতি করবো, বর্ণালী করবো, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো মোটামুটি আমাদের এই অধ্যায়ে মোট 3টা অংশ, 3টা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে আমাদের এই যে মডেল প্লাস হচ্ছে আমাদের বর্ণালী নিয়ে কথাবার্তা। দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের দ্রাব্যতা, আর লাস্ট পার্ট হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণ। তো 3টা পার্টের মাধ্যমে কিন্তু আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। আর হচ্ছে যেহেতু 4টা অধ্যায়, আমি মোটামুটি তোমাদেরকে আমি হিসেব করে দেখেছি যে আমাদের ফিজিক্স প্লাস কেমিস্ট্রি যে প্রথম যে সাইকেলটা, সেটা আমাদের মোটামুটি আমি চেষ্টা করবো অক্টোবর 31 তারিখের মধ্যে শেষ করার। আর হচ্ছে অধ্যায় কিন্তু অনেক, ঠিক আছে, ফিজিক্সের 8টা অধ্যায়, কেমিস্ট্রির 4টা বড় বড় অধ্যায়। তো সেই হিসাব করে দেখা যেতে পারে হয়তো অক্টোবরটা শেষ না হতে পারে, নভেম্বরে হয়তো চলে যেতে পারে। ওটাতেও আমাদের আসলে তেমন কোনো অসুবিধা হবে না। 27 ব্যাচে তো কোনো অসুবিধা নেই, কারণ মাত্র শুরু করেছো। 26 ব্যাচের জন্য বলছি এই কারণে, কারণ তোমাদের পরীক্ষা হবে জুন মাসে, কোরবানির পর। হ্যাঁ, কোরবানির পরে যেহেতু তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষা, আমরা যদি এইটা যদি নভেম্বরেও যদি শেষ করতে পারি, আরেকটা সাইকেল করলে কিন্তু আমাদের সিলেবাস শেষ। আরেকটা সাইকেল করলে দেখা যাবে কি ফিজিক্সের আরো 8টা অধ্যায় চলে যাচ্ছে, ফিজিক্সের মোট অধ্যায় 20টা। আরেকটা সাইকেল করলে কিন্তু আমরা আরো 8টা অধ্যায় চলে যাবে, মানে টোটাল কয়টা অধ্যায় করে ফেলবো আমরা? 16টা অধ্যায় পড়া হয়ে যাবে। কেমিস্ট্রি আরেকটা সাইকেল নিলে বই শেষ। তাহলে দেখো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তার মানে মোটামুটি রোজার আগে বা রোজার ঈদের আগে কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে কোর্স ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে 6 মাসের প্যাকেজ যদি চিন্তা করো, তোমরা 2টা সাইকেল যদি চিন্তা করো, 6 মাস পড়াশোনা করলে কিন্তু তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি মোটামুটি তোমরা ভালো একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবে। তো শুধু এটাই বলবো যে ভালো করে পড়াশোনা করবা এবং পড়াশোনা কিন্তু এখন গাফিলতি করো না। যারা যারা 27 ব্যাচের আছো তারা তো হচ্ছে তোমার শুরু, ঠিক আছে, বাট এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। আর যারা 26 ব্যাচে আছো অলরেডি অনেক সময় নষ্ট করে ফেলছো, আর তো 9 মাস সময় আছে, 9 মাসও নাই, আসলে 1 মাস তো ঢুকে গেল, সেপ্টেম্বর চলে আসছে। তো মোটামুটি বলা যায় যে আর ধরো 250 দিনের মতো সময় আছে, 300 দিন নাই বলা যাবে না, 300 দিন আছে বলা যায় না, 250 ডেজ, 250 দিনের মতো সময় আছে। তাহলে 250 দিন তুমি যদি ইউটিলাইজ করতে পারো ভালো করে, প্রপার ওয়েতে তুমি যদি ইউটিলাইজ করতে পারো, প্রত্যেকদিন ভালোভাবে যদি পড়াশোনা করতে পারো, ক্লাসগুলো যদি ঠিকঠাক ভাবে যদি করো এবং হ্যান্ড নোট যদি সুন্দরভাবে গুছিয়ে যদি করতে পারো, টুকিটাকি যদি পড়াশোনা করতে পারো, ইনশাআল্লাহ তুমি 250 দিনের প্রস্তুতিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, ভালো রেজাল্ট কি, ভালো রেজাল্ট তোমাকে একদম যদি বলি সর্বোচ্চ গোল্ডেন এন্ড প্লাস পর্যন্ত তোমায় অ্যাচিভ করতে পারবে এই কয়েকদিন পরে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামীকাল আবার বলে দিচ্ছি, আগামীকাল দুপুর 2:30টায় আমাদের কেমিস্ট্রি ক্লাস হবে, দুপুর 2:30টায়, এবং আগামীকাল রাত 9:30টায় আমাদের ফিজিক্স কোর্সের ক্লাস হবে। ঠিক আছে, তাহলে যারা 2টা কোর্সে আছো তারা কিন্তু তোমাদের 2টা কোর্সের ক্লাস হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করি, এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।